গাজীপুরের চান্দনায় কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান। কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস বলছে বেশিরভাগ দোকান টিনশেড হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। তবে কাছে পুকুর ও পানির রিজার্ভার থাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে চান্দনা চৌরাস্তায় শাপলা মেনশনের পেছনে কাঁচা বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান ব্যবসায়ীরা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও স্থাপনায়। শুরুতে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন তারা, ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পরে পাশের পুকুর ও একটি ভবন থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কাজ চলে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এখানে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রায় 8-10টা মার্কেট আছে। যদি আগুন ছড়া যায় তাহলে বিশাল বড় হয়ে যেত, 2-3 হাজার দোকান পুড়ে যেত। এখানে এতগুলো দোকান আছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে আমরা চারদিক থেকে আগুনটাকে ঘিরে ফেলেছি। পাশে আমরা একটা পুকুর পেয়েছি, আমরা অনুপম মার্কেটের নিচে আমরা পানির রিজার্ভার পেয়েছি। আগুনে মুদি দোকান, সবজি বাজার সহ শতাধিক দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। পোলারসেলের হোলসেল দোকান সব শেষ, কোনো কিছুই নেই। তো মাসের প্রথম বেচা কিনে আমি মাল আইন না ঘর গোড়াউন সব ভরে রাখছি, ঠিক আছে। এরপরে আর কি আমার ফোন দিছে, আমি আইসি আয় আমার কিছুই বাইর করতে পারি না, দোকানের কাছেই যেতে পারি না। আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে বলছে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারে 5 জন দগ্ধ হয়েছেন। ভোরে এই দুর্ঘটনায় দগ্ধ হন গৃহকর্তা মানব চৌধুরী, তার স্ত্রী বাছা চৌধুরী এবং 3 সন্তান তিন্নি, মুন্নি ও মৌরি। তাদের জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মানবের 70, বাছার 45, তিন্নির 22, মুন্নির 28 ও মৌরির শরীরের 36% পুড়ে গেছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। প্রয়োজনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে। স্বজনরা জানান, সোনারগাঁওয়ের কাঁচপুর বেসিক এলাকায় পরিবার নিয়ে থাকেন মানব। ভোরে রান্নার জন্য চুলা জ্বালালে বিস্ফোরণ হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের যে চুলা আছে এখানে হয়তো রাইজার তারা কি বন্ধ করে নাই বা এটা কি লুট ছিল, যে কোনোভাবে গ্যাস সিলিন্ডার হতে গ্যাস নির্গত হয়ে রুমের ভিতরে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়। যখনই এটা চুলা ধরাতে গেছে সঙ্গে সঙ্গে এটা বিস্ফোরণ ঘটছে এবং পাশাপাশি 5 জন দগ্ধ হয়েছে। আমরা ডাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে ক্যাম্পাসে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে ইশতেহার, লিফলেট বিতরণ করছেন তারা। আবাসিক হলগুলোর রুমে রুমে গিয়েও ভোট চাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারের আর 3 দিন বাকি। এর মধ্যেই ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রচারণার মাত্রাও বাড়িয়েছেন প্রার্থীরা। এর আগে বুধবার নির্বাচনী পরিবেশ নিয়ে চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে ছাত্রদল। আহ্বান জানায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের। আর ছাত্র শিবির জানায়, কোনো ষড়যন্ত্রে এই নির্বাচন রুখে দেওয়া যাবে না। ভোট সুষ্ঠু করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা। ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে আগামী রোববার পর্যন্ত। ভোট গ্রহণ মঙ্গলবার। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন নির্বাচন ঘিরে? একদম শেষ সময়ে প্রচারণা চলছে। প্রার্থীরা সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমার সাথে কথা হয়েছিল ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের সাথে। তিনি যেটি বলছেন যে শিক্ষার্থীদের কাছে তারা যাচ্ছেন, তাদের কথা শুনছেন এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধানে তারা কি ভূমিকা রাখতে পারবেন সেই আশ্বাস শিক্ষার্থীদেরকে দিচ্ছেন। এর বাইরে তিনি একটি অভিযোগ করেছেন যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রার্থীদেরকে নানাভাবে ব্যাশিং করা হচ্ছে, প্রার্থীদের বিরুদ্ধে নানা অপপ্রচার, গুজব ছড়ানো হচ্ছে। এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার
বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী সাদিক কায়েম, তিনিও একই ধরনের অভিযোগ করছেন। তিনিও বলছেন যে তাদের প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের গুজব অপপ্রচার ছড়ানো হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। একদম ঠিক একই কথা বলছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরাও। তারাও বলছেন যে তাদের প্রার্থীদের বিরুদ্ধেও নানাভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বতন্ত্র যেসব প্রার্থী রয়েছে তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোর মনোনীত যে প্যানেল রয়েছে সেই প্যানেলগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সব জায়গাতেই তারা বেশি গুরুত্ব পাচ্ছে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। এখানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। অর্থাৎ ঘুরে ফিরে সকলেরই আজকের অভিযোগ ছিল সাইবার জগৎ নিয়ে এবং এই ফেসবুকে বুলিং নিয়ে, সাইবার বুলিং নিয়ে সকলের অভিযোগ ছিল। আমরা বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচনী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে যখনই অভিযোগ আসছে তখনই তারা ব্যবস্থা নিচ্ছেন এবং সাইবার জগতে যেই অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের গুজবকে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদলের পক্ষ থেকে বেশ কয়েকটি পেজের বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে সেই পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে ডেকে বলা হয়েছে যে নির্বাচন পর্যন্ত সেই পেজগুলো বন্ধ রাখার জন্য। এরপরেও যদি এই পেজগুলো থেকে অপপ্রচার ছড়ানো হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু। এদিকে জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সেই সাথে শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনছেন এবং নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ভোটার প্রায় 12,000। নির্বাচনে ভিপি পদে লড়ছেন 10 জন আর জিএস পদে প্রার্থী 9 জন সহ মোট 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এবারে রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেট ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 17টি আবাসিক হলে 764টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে প্রার্থীরা। যাচাই শেষে আগামী 10 সেপ্টেম্বর প্রার্থী তালিকা ঘোষণা প্রকাশ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। বিভিন্ন ডেট কিন্তু পেছাতেই আছে। তো আজকে যেহেতু মনোনয়ন আমরা জমা দিতে পারলাম, তো আমরা আশাবাদী আসলে 25 তারিখেও নির্বাচন হবে ইনশাআল্লাহ। আচরণবিধিতে, নীতিমালাতে যে প্রক্রিয়া রয়েছে, যে বলে দেওয়া আছে কিভাবে ফর্মগুলো জমা দিতে হবে, ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র থাকতে হবে, এগুলো সব বলে দেওয়া আছে। তো আজকে আমরা ফর্ম জমা নেওয়া শুরু করছি। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাকসু নির্বাচনী শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নির্বাচনের অনুষ্ঠানে তফসিল ঘোষণার পর থেকেই নানা নাটকীয়তা মোড় নিতে দেখেছি আমরা। একাধিকবার তফসিল পরিবর্তন হয়েছে, নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে এবং শেষ পর্যন্ত সবকিছুর অবসান ঘটে এখন নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। গতকাল তিন দফা মেয়াদ বাড়িয়ে অর্থাৎ তারিখ পরিবর্তন করে গতকালকে মনোনয়নপত্র উত্তোলনের তারিখটি শেষ হয়েছে এবং আজ থেকে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী 7 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে। সেই সাথে যারা ডোপ টেস্টের রিপোর্ট পেয়েছে তারাই মনোনয়নপত্র পেপারের সঙ্গে সেই টেস্টের রিপোর্টটি দিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। এবং উৎসাহ উদ্দীপনার প্রসঙ্গ যদি বলি, এখানে ক্যাম্পাসে প্রত্যেকটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 17টি আবাসিক হল রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু এখন উৎসবমুখর আমেজ বিরাজ করছে এবং প্রত্যেকটি জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনার যে বিষয় কেন্দ্রবিন্দু, বিশেষ করে যদি বলা হয় যে একটি বিষয় নিয়ে সব জায়গায় আলোচিত হচ্ছে, আলোচনা চলছে, চায়ের টেবিল
টেবিল থেকে শুরু করে সব জায়গাতেই সেটি হচ্ছে রাকসু নির্বাচন, এবং রাকসু নির্বাচনে 23টি পদের বিপরীতে আমরা দেখেছি যে 479টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে, এবং যার ফলে নির্বাচন কমিশনও বলছেন বা আশা করছেন যে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এবং সেই সাথে নির্বাচনের যে সার্বিক পরিবেশ এইটি নিয়ে কিছুক্ষণ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছেন, এবং সেখানেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবি প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে সুষ্ঠু নির্বাচনের জন্য আর কি। তারা কাজ করছেন এই বিষয়টি নিয়ে, এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যে নিরাপত্তার যে প্রসঙ্গটি এসেছে বারবার কিন্তু শিক্ষার্থীর যে নিরাপত্তা এখানে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে ভোটার থেকে শুরু করে প্রার্থী প্রত্যেকেরই নিরাপত্তা নিশ্চিত করা হবে। বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে, এবং সর্বোপরি বলা যেতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাকসু নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয় সবকিছুই তাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রাকসু নির্বাচনে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। রাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান। সাংবাদিকতা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মিডিয়া ও প্রকাশনা পদে মনোনয়নপত্র তুলেছেন। 4 সন্তানের বাবা শাহরিয়ার মোর্শেদ জানান, নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান তিনি। আর ব্যতিক্রমী প্রার্থী পেয়ে খুশি সাধারণ শিক্ষার্থীরা। মুখের চামড়া কিছুটা ভাঁজ পড়েছে, মাথায় চুল কম, দাড়িও পেকে গেছে এমন একজনকে পাওয়া গেল রাকসু নির্বাচনে। বয়স কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুই রুখতে পারেনি 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খানকে। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এবার রাকসু নির্বাচনে মিডিয়া ও প্রকাশনা পদে মনোনয়নপত্র তুলেছেন। জানান, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চান তিনি। পুনরুদ্ধার করার মানসিকতা তার ভিতর কাজ করে, তো আর সংগ্রামী মানুষগুলোর ভিতর আর সেই কাজটা বেশি করে। তো আমি সেই মেন্টালিটিতে চিন্তা ভাবনা নিলাম, এগেইন আই উইল বি দ্য স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড এজ উইল নট বি ফ্যাক্ট টু মি। সিরাজগঞ্জের ছেলে মোর্শেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও পারিবারিক সীমাবদ্ধতায় তা শেষ করতে পারেননি। নানা চড়াই উচ্চাই পেরিয়ে আবারও শুরু করেন পড়াশোনা। একটা সংগ্রামী মানুষ হিসেবে এখানে আমার একটা ভালো একটা ভূমিকা থাকবে, বা আমি একটা অবস্থান তৈরি করতে পারবো। আর সবাই আমাকে চিনেন, জানেন, ভালোবাসেন। সেই বোধ থেকে ওটা আমি একটা বড় ধরনের একটা আন্তরিক সাপোর্ট মনে করছি, এবং অলরেডি সাড়াও পাচ্ছি অনেক। এদিকে নির্বাচন কমিশন বলছে, শিক্ষার্থী হয়ে থাকলে যে কেউ প্রার্থী হতে পারেন। রোববার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচারণা। নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তার বিষয়টি দেখছি। কাজেই আপনারা কয়েকদিন পরেই দেখবেন যে এই কোশ্চেন আর কেউ করতে পারবেন না। আশা করছি যে আমাদের পুরো ক্যাম্পাসটা যাতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এবারে রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 464টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে প্রার্থীরা। নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। মঙ্গলবার শেষ হচ্ছে জাকসু নির্বাচনের প্রচারণা। পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। বটতলা, বিভিন্ন হলের চত্বর, শহীদ মিনার থেকে শুরু করে বিভাগগুলোতে চলছে প্রার্থীদের প্রাণবন্ত প্রচারণা। শিক্ষার্থীরা বলছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটবে। 1991 সালের পর আবারও হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। সাধারণ শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। ক্যাম্পাসে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ঘুরে ঘুরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। মতবিনিময় সভা, লিফলেট বিতরণ আর আড্ডায় তুলে ধরছেন প্রতিশ্রুতি। আমাদের চিকিৎসা কেন্দ্রটাই একদম বেহাল দশা, যার কে আমরা নাফা সেন্টার হিসেবে বিবেচনা করি। শিক্ষার্থীদের ন্যূনতম চিকিৎসা সেবা যেখানে নিশ্চিত হয় না, আমরা চেষ্টা করব এই মেডিকেল সেন্টারটা যাতে একটা পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার হয়। প্রতি বছর জাকসু অনুষ্ঠিত হবে, সেটা ইনশিওর করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টা ইনশিওর করতে সেটা হচ্ছে ডাইনিংয়ে ভর্তুকি। তৃতীয়ত হচ্ছে পূর্ণাঙ্গ অটোমেশন আমাদের বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হবে, সেটা ইনশিওর করতে চাই। আর চতুর্থ হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা আবাসিক পূর্ণাঙ্গ মেডিকেল বাস্তবায়িত হবে। সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে প্রার্থীরা, প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান তাদের। নির্বাচন কমিশনার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় কিছু ঘাটতি দেখা দিয়েছে। তারা তাদের নির্বাচনী আচরণবিধি প্রয়োগের ক্ষেত্রে
সবার ক্ষেত্রে সমান যেই ভূমিকা রাখা প্রয়োজন সেই ভূমিকা রাখায় তাদের কিছু দুর্বলতা রয়েছে। প্রার্থীরা কতখানি তাদের ভোটারদের কাছে পৌঁছতে পারবেন সে বিষয়ে তারা চিন্তা করছে না। নির্বাচনী যে মেইন যে কাজগুলো, যে বিতর্ক, তারপরে পোস্টারের বিধিনিষেধ, এগুলো অপ্রয়োজনীয় কিছু বিধিনিষেধ দিয়ে রেখেছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই নির্বাচন নতুন নেতৃত্ব গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও নতুন অধ্যায়ের সূচনা হবে। এবারের নির্বাচনে 25টি পদে লড়ছেন 179 জন প্রার্থী। আগামী 11 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর এই ভোটকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করাই এখন মূল চ্যালেঞ্জ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। শহর ও গ্রামে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। শিশু ও বয়স্কদের পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের বাড়াচ্ছে মৃত্যুহার। এ পরিস্থিতিতে ব্যাপক সচেতনতার পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণের মতো সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সেই সাথে মশারি টাঙানোর অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। সেপ্টেম্বরের শুরুতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এডিসের লার্ভার জন্য তৈরি হয়েছে অনুকূল পরিবেশ। দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাথে সাথে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু সংক্রমণ শিশু ও বয়স্কদের জন্য বড় ধরনের শারীরিক ঝুঁকির কারণ হতে পারে। তবে জটিল রোগে আক্রান্তদের জন্য ডেকে আনতে পারে বড় বিপদ, বলছেন চিকিৎসক। আমাদের কাছে যে রোগীগুলো আসছে এখন সব ধরনের বয়সের রোগী আসছে, তবে ঝুঁকিতে আছে বিশেষ করে যারা মানে শিশু এবং যারা মানে ওল্ড, এর থেকে তার কোনো না কোনো তাদের কোমরবিড কন্ডিশন আমরা বলি, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এদের ক্ষেত্রে আমাদের মৃত্যুর ঝুঁকিটা অনেক বেড়ে যায়। কারণ ডেঙ্গুর যে এক্সপেন্ডেড যে সিমটম গুলো থাকে এই রোগীগুলোতে আমরা বেশি পেয়ে থাকি এবং যার কারণে আমাদের এই রোগীগুলোর ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের মতো সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সর্বোচ্চ সচেতনতা তৈরিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। এটা সরকারের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যদি গুরুত্বটা দেওয়া হয়, একটা সমন্বিত কেন্দ্র করা হয় যেখানে বিভিন্ন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে, ক্যাবিনেট ডিভিশনকে যদি দায়িত্ব দেওয়া হয়, ক্যাবিনেট ডিভিশন কিন্তু কোভিড মহামারীর সময় সমন্বিতভাবে কাজ করেছে। সেখানে চিকিৎসক থেকে শুরু করে যারা কীটতত্ত্ববিদ আছেন, যারা ভলান্টিয়ার, রেড ক্রিসেন্ট, সবাই মিলে একসাথে কাজ করলে নিশ্চয়ই আমরা এটার মৃত্যুটা কমাতে পারবো। এডিস থেকে রক্ষার জন্য মশারি টাঙানোর অভ্যাস গড়ে তোলার পরামর্শ চিকিৎসকদের। আফসানা ফ্রিজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনবল সংকট সহ নানা কারণে ধুঁকছে সিলেট ও নীলফামারীর কুষ্ঠ হাসপাতাল। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও নষ্ট হয়ে গেছে। এ কারণে জরুরি পরীক্ষা নিরীক্ষা এবং অস্ত্রোপচারও বন্ধ। চিকিৎসা নিতে না পেরে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সিলেটের 4 জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন রোগী এই হাসপাতালে আসেন কুষ্ঠরোগের চিকিৎসা নিতে। কিন্তু অভিজ্ঞ চিকিৎসক না থাকায় পর্যাপ্ত সেবা মিলছে না অভিযোগ তাদের। সেই সাথে বহু বছরেও হাসপাতালের অবকাঠামোর কোনো উন্নতি এবং নতুন সরঞ্জাম যুক্ত না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা। চিকিৎসা করছি, করার পরে শেষ মুহূর্তে এখানে আমি একটু সুবিধা মনে করি এখানে আমি চিকিৎসা নিতেছি। সাপোর্টিং আরও যে জিনিসগুলো লাগে, অক্সিজেন বা অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন বা অনেক জিনিস লাগে। একটা ওটি চালিত করতে তো আপনি বুঝেন অনেক জিনিস লাগে, তো এইখানে এরকম কোনো সাপোর্ট নাই। উত্তরাঞ্চলের কুষ্ঠরোগীদের ভরসা নীলফামারীর 20 শয্যার হাসপাতালটি। 42 জন চিকিৎসক কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও মাত্র 8 জনকে দিয়ে চলছে কার্যক্রম। এর পাশাপাশি যোগ হয়েছে দালালদের দৌরাত্ম্য। চুলকানির জন্য চিকিৎসার জন্য আসছিলাম, তো অনেকে বলতেছে যে ভাই এখানকার চেয়ে আরও ভালো ডাক্তার আছে, ওখানে ভালো মেডিসিন পাওয়া যায়। 19 থেকে 20 মাস ধরে এরকম চলতেছে, রোগীর সঙ্গে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলছে, দালাল চক্র ব্যবসা করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমাদের যেই হায়ার অথরিটি তাদের সাথে কথা বলি এবং কথা বলে যেটা আমরা আসলে সিদ্ধান্ত নেই, অন্য ডক্টর যারা রয়েছেন তাদের সাথে বসে এটাকে আসলে সমাধান করা যায় কিনা। হাসপাতালের যন্ত্রপাতি অকেজো থাকায় করা যাচ্ছে না অস্ত্রোপচারও, জানান চিকিৎসকরা।
ওটির যে জিনিসপত্রগুলো দরকার বা হচ্ছে ওটিটা সুন্দরভাবে সাজানো, এই জিনিসগুলোও আমরা আসলে ঠিকভাবে করতে পারছি না আমাদের কিন্তু তারপরও হচ্ছে যে ছোটোখাটো অপারেশনগুলো এটা কিন্তু আমরা চলমান রয়েছে। এই দুটি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাত 11টার পর হলে ছাত্রীদের প্রবেশ নিয়ে বহিষ্কৃত ছাত্রদলের এক নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে তার শাস্তির দাবিতে বিক্ষোভে নামে জুলাই 36 হলের ছাত্রীরা। এর আগে গত সোমবার রাত 11টার পরে হলে ফেরায় জুলাই 36 হলের 91 ছাত্রীকে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। পরদিন সমালোচনার মুখে নোটিশটি প্রত্যাহার করা হয়। ফেসবুকে এ সংক্রান্ত একটি ফটো কার্ডে শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমানের আইডি থেকে আপত্তিকর মন্তব্য করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনায় সরব শিক্ষার্থী ও ছাত্রনেতারা। তবে অভিযুক্ত মিলনের দাবি ওই সময় ফেসবুক আইডি তার নিয়ন্ত্রণে ছিল না। অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে 20 মিনিট বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ করেন তারা। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ তুলে নেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরসনে 3 দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন আন্দোলনের দাবিতে আমরা রোড ব্লকেট করেছিলাম। তো পরবর্তীতে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা একটা পর্যায়ে ছেড়ে দেই। যতদিন না আমাদের আন্দোলনের বা আমাদের কোনো ফল আসতেছে ততদিন চলমান থাকবে এবং আজকে আমাদের নতুন কর্মসূচি আমরা। চতুর্থ দিনের মতো চলছে কক্সবাজারের বাঁকখালী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। সকাল 11:30 থেকে এই অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। সকাল থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএ পরিচালক AKM আরিফুদ্দিন জানান, নদীর জমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। সোমবার থেকে চলা এই অভিযানে 3 শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে অভিযানের দ্বিতীয় দিনে পুলিশের উপর হামলার ঘটনায় 250 জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। এর আগে 2023 সালে আদালতের নির্দেশে যৌথ অভিযানে 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে নতুন করে আবারও দখলের ঘটনা ঘটে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, এই উদ্ধার অভিযানটি আর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানটি আর কতদিন চলবে এবং এ পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? খরস্রোতা এই বাঁকখালী নদীর তীরে এর আগেও একবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল এবং আজকে মূলত অর্থাৎ গত সোমবার থেকে উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হওয়া হয়েছে এবং আজকে মূলত চতুর্থ দিনের মতো তারা সেই কার্যক্রমটি করছে। আমার পিছনে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে শুরু করে অন্ততপক্ষে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এই ধরনের স্থাপনা তারা গুড়িয়ে দিয়েছে এবং এখনো পর্যন্ত সেই কাজগুলো চলছে। আপনি জানেন বিআইডব্লিউটি এর যে পরিচালক বন্দর যে আরিফুদ্দিনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এখানে মূলত যারা অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন, অনেক উৎসুক জনতা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে পেশকারপাড়া এলাকায়, সেই এলাকায় গতকালকে তারা উচ্ছেদ অভিযান করতে যায়। সেই উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধার মুখে পড়ে কিন্তু তারা সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেনি। তবে এখনো পর্যন্ত ওখানে ওই এলাকায় যে গাছের গুড়ি এবং যে ব্যারিকেড সৃষ্টি করে সেখানে যে এসকেভেটর যাওয়ার যারা যেতে না পারে সেই ধরনের পরিস্থিতি তারা সৃষ্টি করে দিয়েছেন। এখানকার এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের খতিয়ানভুক্ত জায়গার উপর এই যে খতিয়ানভুক্ত জায়গার উপর যে এই অভিযানটি পরিচালনা করছেন এবং এই সব কিছু মিলিয়ে আসলে যে অভিযোগ অনুযোগের মধ্যে থেকে কিন্তু এই ধরনের যে কার্যক্রম সেটি চলছে। তবে আমি কথা বলেছি বিআইডব্লিউটি এর পরিচালকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন আগামীকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে এবং তিনি এও বলেছেন বিগত সরকার আমলে অনেকটা সুপারিশ কিংবা বাধার কারণে কিন্তু ওইরকম উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেনি। তবে এখন কিন্তু বলছেন
যে বাকখালী নদীর অর্থাৎ বাকখালী নদীর জায়গা বাকখালী নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছেন এবং এটি সর্বশেষ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং সবকটি অবৈধ স্থাপনা যেটি বলা হচ্ছে সেটি তারা উচ্ছেদ করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। কক্সবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। সরু সড়ক ও অতিরিক্ত বাঁকের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক। ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিরাপদ যাতায়াতের জন্য সড়ক প্রশস্ত ও বাঁক সোজা করার দাবি জানিয়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। 18 কিলোমিটারের খাগড়াছড়ি দীঘিনালা সড়কে বাঁক আছে 52টি। পাহাড়ি সড়কটিতে স্থানীয়দের পাশাপাশি সাজেকগামী পর্যটকবাহী যানবাহন বাড়ায় বেড়েছে চাপ। অপ্রশস্ত রাস্তায় চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছে যানবাহনগুলো। আঁকাবাঁকা সড়কটিতেই প্রায় দুর্ঘটনার কবলে পড়ে বাস, ট্রাক ও পর্যটকবাহী গাড়ি। দীঘিনালা রাস্তা খুব ছোট, আমরা চলাফেরা করতে বড় গাড়ি চলতে খুব কষ্ট হয়। এই রাস্তাটা হলো খুব চাপা, আঁকাবাঁকা রাস্তা, তারপর সাইডে ভাঙ্গাচুরে আছে। রাস্তা ওভারটেক করতে গেলেই মনে করেন অ্যাক্সিডেন্ট হয়। 1980 সালে নির্মিত সড়কটির চওড়া মাত্র 12 ফুট। দুর্ঘটনা রোধে সড়ক প্রশস্ত ও বাঁক কমানোর দাবি পরিবহন নেতাদের। রাস্তাকে আরো 6 থেকে 8 ফিট যদি বড় করা হয় তাহলে দুর্ঘটনা থেকে রেহাই পাবো এবং আমাদের গাড়ির মালিক যারা আছে তারাও রেহাই পাবে এবং পর্যটক যারা আছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এরই মধ্যে জেলা সদরের খাগড়াপুর থেকে দীঘিনালা পর্যন্ত 18 কিলোমিটার সড়ক প্রশস্ত করার প্রকল্প নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বিদ্যমান যে 12 ফিট প্রশস্ততা আছে সেটিকে আমরা জনগণের ভোগান্তি লাঘবের জন্য 18 ফিটের উন্নতিকরণের জন্য দরপত আহ্বান করেছিলাম। এই কাজটি শেষ হলে আশা করছি আমরা অত্র এলাকার জনসাধারণের সুফল ভোগ করবে। খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে 34 কোটি 62 লাখ টাকা। 2026 সালের মার্চে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিকদের সকল দাবি মেনে নেয় নীলফামারীর উত্তরা ইপিজেডের সব কারখানা চালু হয়েছে। এতে সকাল থেকেই কাজে ফেরেন শ্রমিকরা। আন্দোলন ও সংঘর্ষে হতাহতের ঘটনায় 2 দিন বন্ধ ছিল ইপিজেডের 24টি কারখানা। বুধবার সন্ধ্যায় দুপক্ষের বৈঠকের পর কারখানা চালুর সিদ্ধান্ত হয়, তবে এভারগ্রিন কারখানাটি খুলবে শনিবার। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে ইপিজেডের সব কার্যক্রম বন্ধ রাখে বেবজা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে 1 শ্রমিক নিহত হন। এ ঘটনায় 5 জন গুলিবিদ্ধ সহ আহত হন আরও 20 জন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময় শেষ হওয়ার 2 মাস পরও খুলনার ময়ূর নদের উপর গল্লামারী সেতু নির্মাণ কাজ মাত্র 13% শেষ হয়েছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল এবছরের 1 এপ্রিল। নির্মাণে ধীরগতির কারণে নগরীর প্রবেশপথে প্রতিদিনই যানজটের কারণে ভোগান্তিতে পথচারীরা। কর্তৃপক্ষ বলছে দ্রুতগতিতে কাজ চলছে, শিগগিরই শেষ হবে কাজ। খুলনার লাখো বাসিন্দার দুর্ভোগের অপর নাম নগরীর প্রবেশদ্বার গল্লামারী সেতু। খুলনা চুকনগর সাতক্ষীরা মহাসড়কের ময়ূর নদের উপর 4 লেনের সেতু নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের অক্টোবরে। চলতি বছর 1 এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত দৃশ্যমান মাত্র 13%। সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, অস্থায়ী কাঁচা বাজার ও স্থাপনা এবং সেতুর 2 পাশে ফেন্সিং ডিভাইডারের কারণে সড়কের অনেকটা সরু হয়ে গেছে। ফলে প্রতিদিনই সৃষ্টি হয় তীব্র যানজট। 1 ঘন্টা লেগে যায় যে যানজটে যখন পড়ে যায়। স্কুল কলেজ বিভিন্ন চাকরিজীবী যারা তারা সময় মতো অফিসে পৌঁছাতে পারে। যাতে ব্রিজটা তাড়াতাড়ি কাজ শেষ করে এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। খুলনা ঢোকার এই একটাই ব্রিজ, এইখানে জনসাধারণের প্রচণ্ড দুর্ভোগ। যত দ্রুত সম্ভব সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। না হলে সবাইকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা খুলনাবাসী আমাদের প্রাণের দাবি দ্রুতভাবে গল্লামারী ব্রিজ নতুন করে মানুষের কষ্ট যাতে দূর করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সড়ক ও জনপথ বিভাগের দাবি, বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, তবে এখন দ্রুত কাজ চলছে। আগস্টের মধ্যেই 4 লেনের সেতুর 2টি লেন নির্মাণ শেষ হবে। মাটিটা যখন রাস্তা হবে, মাটিটা ধরে রাখার জন্য কিছু এক্সট্রা স্থাপনা তৈরি করতে হবে। সেই স্থাপনার জন্য কিছু টাকার প্রয়োজন, সেই বিষয়টাও সেটেল হয়েছিল না। সব কিছু মিলে এই জিনিসটা কিছুদিন দেরি হয়েছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো আগস্ট মাসের মধ্যে আমরা একটা ব্রিজ ইনশাল্লাহ দেখতে পাবো।
সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 60,66,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত হন। গুরুতর অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর পালিয়ে গেছে ট্রাক ও অটোরিকশার চালক। খুলনায় সাংবাদিক ওয়াহিদুজ্জামানের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। বেলা 11টার দিকে খুলনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় সাংবাদিকরা ওয়াহিদুজ্জামানের মৃত্যুকে হত্যা হিসেবে দাবি করেন। জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান তারা। গত 31 আগস্ট খুলনার খানজাহান আলী সেতুর নিচের পিলার থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ন্যায় বিচার দিতে পুলিশ এবং প্রশাসন এবং আইন আদালত সবাই কিন্তু ব্যর্থ হয়েছেন। ওয়াহিদুজ্জামান বুলু হত্যা না আত্মহত্যা সেটি শনাক্ত করা, পাশাপাশি যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে আত্মহত্যার পিছনের মূল হত্যা কারা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা। দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বুধবার মধ্যরাতে উপজেলার মধ্যপাড়া পাথরখনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল কৃষক মাহফুজুলের। এর জেরে রাতে মাহফুজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। পরে তাকে মারধর করে ধানের জমিতে ফেলে যায় তারা। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে নেয়ার পথে মারা যায় মাহফুজুল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনরা জানান, 4 বছরের সন্তান নিয়ে রাতে ঘুমিয়েছিলেন পাখি বেগম। মধ্যরাতে শব্দ শুনে ঘরের বাইরে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরে শিশুর কান্না শুনে বাড়ির অন্য সদস্যরা বেরিয়ে মরদেহ দেখতে পান। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে অভিযোগ নিহতের স্বজনদের। এ ঘটনায় নিহতের চাচি শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। কোন একটি ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়েছে এবং সেই ঘটনাস্থলে মারা গেছে। আমরা সুরতহাল করে অলরেডি সেই লাশ হাসপাতালে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য। আর তার এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হচ্ছে তার 4.5 বছর বয়সী সন্তান। তো তাকে আমরা থানায় নিয়েছি, তার সাথে আমরা কথা বলছি, সে কিছু বলতে পারে কিনা। ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎ স্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন। সকালে উপজেলার তালসার গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ড্রাগন ক্ষেতের পাশে তার দিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন কৃষক আজিজুল হক। সকালে একই গ্রামের কৃষক শাহাদাত হোসেন ও ইকতার হোসেন জমি চাষের সময় সেই তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান শাহাদাত হোসেন। আহত ইকতারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।